আচ্ছা, আমরা যেটা আজকে দেখতেছি সেটা হচ্ছে যে একটা তোমার কি যে পরীক্ষায় আসা একটা অঙ্ক আমরা করছি। তো তোমরা সবাই করে দিয়েছো। এখানে দেখো তোমাদের এই জায়গাটায় তোমরা যে নিয়মটা ফলো করেছো সোজা, তোমাদের কাছে সোজা মনে হয়েছে সেটা হচ্ছে এটা। এই যে এইটা। ক্লিয়ার? এটা হচ্ছে জি গাণিতিক স্যার। গড়। ইংরেজিতে বলে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে? এইটা করতে গেলে দেখো কতগুলো জিনিস করতে হয়। আমি এটা কেটে দিয়েছি কেন? কারণ এটা অনেক জটিল। দেখো কত বড় বড় ডিজিট, হাজারে হাজারে নাকি? জি স্যার। কিন্তু দেখো সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে এটা। সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে এইটা, এই নিয়মটা। যেখানে আমরা কি করি? একটা কল্পিত গড় ধরে নেই। এই এ কি? একটা কল্পিত গড়। এই এটা কি? একটা কল্পিত গড়। সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? যে এখানে আমাদের ১৪৩ আছে, তার অর্ধেক হচ্ছে কত? ১৭১.৫ নাকি? সরি, ৭১.৫। আমরা ৭১ বা ৭২ আছে কোন ঘরে? দেখলাম যে ৪৫-এর ঘরে। তাইলে ৪৫-এর ঘরে ১৭৫-কে আমরা ধরে নিলাম তোমার কল্পিত গড়। ঠিক আছে? আমার কথাটা কি ঠিক আছে? স্যার আবার বলেন। আমরা স্যার এটা রেকর্ডিং করে নেন, করে নিলে ভালো হয়। হ্যাঁ, রেকর্ডিং চলমান আছে। এখন জি আমি যে স্যার। কল্পিত গড় বের করলাম, ঠিক আছে? কল্পিত গড় বের করলাম, যে কল্পিত গড় মানে হচ্ছে এ। এখানে একটা এ আছে না? জি স্যার। এই এটা কি? কল্পিত গড়। এটা হচ্ছে কি? কল্পিত গড়। খেয়াল করো, কল্পিত গড় এই যে এটা, এটা হচ্ছে কল্পিত গড়। সে কল্পিত গড়টা কেমনে, মানে এটা আমরা কিভাবে কল্পনা করলাম তারও তো একটা যুক্তি থাকতে হবে। সেটা হচ্ছে যে আমরা জি দেখলাম স্যার। এখানে ১৪৩ আছে, তারে যদি ২ দিয়ে ভাগ করি, মাঝামাঝিটাই তো গড় হয় নাকি? গড় কোনটা? জি স্যার। মাঝামাঝিটা। তো আমরা দেখলাম এখানে অর্ধেক যদি ৭১ বা ৭২ হয়, তাইলে সেটা এই ঘরে পড়ে। এই ঘরে পড়ে। খেয়াল করছো? এই ঘরের মধ্যমানটা হচ্ছে আমাদের এই ১৭৫। তাহলে আমাদের কল্পিত গড় কি? ১৭৫.৫। এটা কি বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এইটা বোঝানোর পরে আমরা কি করব? এই ডিটা বের করতে হবে। মানে কি? এ মাইনাস এক্স। এই ১৭৫ হচ্ছে এ, আর এই এক্স। তাইলে দেখো ১৭৫.৫ থেকে ৭৫.৫ গেলে কত হয়? ১০০। এখানে হয় ৫০, এখানে ১৭৫.৫ থেকে ১৭৫.৫ গেলে ০। এখানে ৫০, এখানে ১০০, এখানে ১৫০। বুঝতে পেরেছো কিনা এই গড়টা? বুঝতে পারছো এই ঘরটা? জি স্যার বুঝছি। এরপরে আমি কি করছি? এই এফ এর সঙ্গে এই ডি এর গুণ করছি। গুণ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? বলো, কথা বলো না কেন? গুণ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? আর এতে যে দুইটা ঘরে অঙ্ক করা লাগতেছে সেই একইভাবে আবার গুণ করা লাগতেছে, তার থেকে তো এফএক্স এ একবার গুণ করলেই হয়। হ্যাঁ, কিন্তু সেইখানে তো এই যে দেখো এখানে ১৬০০, ১৩৫০, ১৪৫০, ১৭০০, ১৩৫০, এটা ইজি না? এটা তো জটিল। তুমি তো ভুল করছো সেই জায়গাটাতেই। আমি বুঝাইতে স্যার পারছি? আমার বুঝতে কি ওই এক্স এ মধ্যমানে যাইয়া ওই যে আচ্ছা, 200 জায়গায় জানি 300 জানি দিয়া আমি। এখানে। তো যাই হোক, আমার কাছে এটা সহজ মনে হয়। কিন্তু আমি এটা তোমাদের উপর ছেড়ে দিব, কারণ এটা তোমাদের যেটা ভালো লাগে। তুমি যে এটা করবা সেটাই না। তাইলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে তোমার আমাদের এই অঙ্কগুলোকে আমরা কয়টা নিয়মে করতে পারি? ৩টা তিনটা নিয়মে নিয়মে। করতে পারি। কয়টা নিয়মে? ৩টা তিনটা নিয়মে। নিয়মে।
একটা হচ্ছে যদি গণসংখ্যা না থাকে তাইলে শুধু এটা বের করব আমরা কি এক্স বাই সামেশন এক্স বাই এন নাকি? আমি বুঝাইতে পারছি? জি স্যার। আর জি যদি স্যার। সারণী থাকে গণসংখ্যা থাকে তখন আমরা বের করব কিভাবে এটার সঙ্গে শুধু এফ যুক্ত হবে নাকি সামেশন এফএক্স। এফ এক্স বাই এন নাকি এই জি স্যার। আর তৃতীয়টা হচ্ছে এই ক্লিয়ার খেয়াল করো জি স্যার। গাণিতিক গড় নিয়ে ক্লিয়ার আমাদের হিসাব মধ্যমা আমরা জানি মধ্যমা হচ্ছে কি ওই যে কল্পিত গড় L1 প্লাস উপরে হচ্ছে কি 12/2 নাকি আমিও তো সূত্রটা ভুলে গেলাম মনে হয় এটা আচ্ছা দেখে স্যার বলি কোনটা বলতেছেন? আচ্ছা n/2 মাইনাস এফসি বাই এফএম গুণ বাই সি এফএম। এইটা তো তোমরা জানো এই নিয়মটাও আমি স্পষ্ট করে বুঝাইছি প্রচুরকের সূত্রটাও বুঝাইছি তার মানে হচ্ছে এই অধ্যায় কমপ্লিট আর কোনো কথা আছে বলো না স্যার নাই। আর কোনো নাই তারপর স্যার আমি শেষ আমাদের কাছে এই যে ওই যে শ্রেণী ক্রোমোজোম ব্যক্তি বের করতে হইলে সংখ্যা পরিসর এগুলো দিয়ে, বের করে করাই সোজা। আচ্ছা আচ্ছা শ্রেণী ব্যক্তি বের করতে গিয়ে যে পরিসর নিচে লগ এগুলো কি আচ্ছা আচ্ছা এগুলো একটু সেইটার বুঝান। প্রশ্নটা আসি লগ যেটা দেখছো এখানে কয়েকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যদি তোমাদের প্রশ্নে উল্লেখ থাকে যে তোমার কি বলে প্রকৃত গড় বের করে সরি প্রকৃত বা ওইটা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি বের করে তারপর সরি শ্রেণী সারণী করে তোমরা অঙ্কটা করো মানে একটা শ্রেণীব্যাপ্তি ধরে যেমন বলা থাকতে পারে 5 শ্রেণীব্যাপ্তি ধরে এটাকে সারণীতে রূপান্তর করে তারপরে করো অঙ্কটা আমার কথা বুঝা গেল আমার কথা বুঝা জি গেল স্যার, কিন্তু যেখানে শ্রেণী ব্যক্তি দেওয়া নাই আমি সেখানে আমি তো আসছি শ্রেণী ব্যক্তি বের আমি করতে হবে। আসছি আসছি সেখানে থাকলে তোমাকে 5 ধরে করতে হবে অথবা 10 ধরে করতে হবে যদি বলা থাকে যে 10 শ্রেণীব্যাপ্তি ধরো 5 ধরো সেভাবে করবে আর যেখানে বলা থাকবে না সেখানে তোমার মতো করে ধরে নিবা কিন্তু এখানে ওই যে লগের যে বিষয়টা এটা তুমি চাইলে করতে পারো কিন্তু এটা ম্যান্ডেটরি না এটা তোমার পরীক্ষায় আসে না আমি দেখছি কথা বুঝা গেল ওইটা হচ্ছে একটা হিসাব আছে ক্যালকুলেট মানে একটা স্ট্রাস নামে এক ব্যক্তির হিসাব যেখানে তিনি লগ ব্যবহার করেছেন লগ এন লগের আবার অঙ্কে এক ধরনের অঙ্ক লগ অঙ্ক আছে আমরা জানি না সেই জি স্যার। লগের মান বের করে তারপরে অঙ্কটা করতে হবে সেই নিয়মে যদি করো কিন্তু এই নিয়মে করার প্রয়োজন তোমাদের হবে না আমি কি বুঝাইতে পারছি যে কোনো একটা শ্রেণী ব্যক্তি ধরলেই হবে যদি দেওয়া না থাকে। হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দেখলেই তো ওটা বোঝা তো যায় কত হ্যাঁ পরিসর। ধরে হ্যাঁ করলে হ্যাঁ সুবিধা হইবে। হ্যাঁ হ্যাঁ এটা ওই তো যে পরিসর, হ্যাঁ। হ্যাঁ এই পরিসরকে তোমরা একটা নিজেদের মতো করে নিবা আর যদি বলা থাকে তাইলে সেটা মেনে করবা আর কোনো সমস্যা এখানে না স্যার। না, আর ওই লগ এন নিয়ে অত চিন্তিত আর কিছু নাই কারণ ওইটা তোমাদের ব্যবহার করা লাগবে না আশা করা যায় কারণ ওই অত জটিল অঙ্ক তোমাদেরকে দেয়া হয় না হয় বলে দেয় যে 5 শ্রেণীব্যাপ্তি ধরো অথবা 10 শ্রেণীব্যাপ্তি ধরো অথবা উপযুক্ত শ্রেণীব্যাপ্তি ধরে বা যৌক্তিক শ্রেণীব্যাপ্তি ধরে কাজটা করো এরকম বলা থাকে অতএব অত চিন্তিত হওয়ার দরকার নেই মধ্যমার প্রচুরক নিয়ে তো আর কোনো সমস্যা নাই নয় স্যার। আচ্ছা মধ্যমার সূত্রটা হচ্ছে তোমার আমি একটু বলে দেই যারা আসে নাই ক্লাসে তাদের জন্য মধ্যমার সূত্রটা হচ্ছে L1 তারপরে হচ্ছে কি প্লাস প্লাস n/2 মাইনাস fc বাই fm গুণ c। গুণ সি আর FM প্রচুরকেরটা ইন্টু হচ্ছে সি। L1 প্লাস উপরে হচ্ছে F0 F মাইনাস প্লাস f0 মাইনাস F1 f1 বাই 2 F0 মাইনাস f0 F1 মাইনাস f1 মাইনাস f2 গুণ c। সি আর এটাকে আমরা ওই যে
তোমার এটাকে কি বলে, এটার নামও তো ভুলে গেলাম, সেটা দিয়েও করতে পারি, তাই না? ডেল্টা 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 ওয়ান বাই ডেল্টা জি স্যার। ওয়ান প্লাস ডেল্টা টু এরকম ধরতে পারি। তো যাই হোক, আমাদের এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। সমস্যা হবে? না স্যার। আচ্ছা, আর কত মিনিট আছে আমার এখানে তো দেখাচ্ছে না। 3 তিন মিনিট। মিনিট। আচ্ছা, তাইলে আমরা এ নিয়ে তো আর কোনো আপত্তি নেই, আছে নাকি বলো? কথা বলো। তাইলে আমরা এই ৩ নিয়মে খেয়াল করো, এই ৩ নিয়মে আমরা গাণিতিক গড় বের করতে পারি, এরিথমেটিক মিন যেটাকে বলে, বা সিম্পল গড়ও কিন্তু গাণিতিক গড়। অনেক সময় লেখা থাকবে গড়, তখনও কিন্তু তুমি এটা করতে পারো। আর প্রচুরক নিয়ম, প্রচুরক বের করতে পারি ২টা নিয়মে, নাকি? প্রচুরক কয়টা নিয়মে? দুইটা নিয়ম। ২টা নিয়মে। দুইটা একটা, আর নিয়ম। অ্যান্সার তো একই হয় শেষে হ্যাঁ প্রচুরকের। হ্যাঁ হ্যাঁ, প্রচুরক আমরা ২টা নিয়মে করতে পারি। যদি সারণী না থাকে, মানে শ্রেণী ব্যবধান সারণী করে দেয়া না থাকে, যেমন এখানে শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, সারণী দেয়া আছে, এরকম হইলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। মধ্যমার ক্ষেত্রেও সূত্র প্রয়োগ করতে হবে, প্রচুরকের বেলাও সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি এরকম শ্রেণী ব্যাপ্তি না থাকে, তাইলে আমরা মাঝের যে, যদি বেজোড় আসে তাহলে মাঝেরটা হবে মধ্যমা, আর আর জোর যেটা হলে সবচেয়ে বেশি থাকবে, মধ্যের দুইটা। হ্যাঁ, সেটা হলো যদি জোর প্রচুর। থাকে তাহলে মাঝের দুইটা যোগ করে সেটা হলো প্রচুর। প্রচুরক, দুই দুই দিয়ে মধ্যমা ভাগ হবে। মধ্যমা মধ্যমা। তবে একটা হ্যাঁ, শর্ত মাঝের আছে দুইটা। এখানে, সেটা হচ্ছে সাজিয়ে নিতে হবে। কি করতে হবে? জি স্যার। সাজিয়ে নিয়ে সাজাই তারপরে নিতে হবে। মাঝের দুইটাকে সাজাই যোগ করতে করে, হবে, মধ্যমা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর প্রচুরক হচ্ছে যেটা প্রচুর পরিমাণে থাকবে, সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকবে সেটা হচ্ছে যেটা প্রচুর। বেশি পরিমাণে থাকে। এটা হচ্ছে নরমালি যদি থাকে কমা কমা দিয়ে, আর যদি শ্রেণীব্যাপ্তি থাকে, উভয় ক্ষেত্রেই আমরা মধ্যমা এবং প্রচুরক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরের অধ্যায়টা হচ্ছে তোমার, আহ, আমরা চলে যাব বিস্তার নিয়ে। আমরা তো মোটামুটি এগুলো শিখলাম, এরপর হচ্ছে বিস্তার নিয়ে আমি একটু কথা বলে রাখি, এটা তোমরা দেখে আসবে সামনের। স্যার কলটা কাটতে যাবে এক্ষুনি। হ্যাঁ, কাটতে যাবে। আচ্ছা, অসুবিধা কয়েক নেই। সেকেন্ডের ভিতর কাটতে যাবে। তো তাইলে আমি এখন নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আপাতত এখানেই স্টপ করছি, নতুন লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন করো।